আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকে আমরা কেমব্রিজ 19 এর সেই প্রথম দুইটা প্যারাগ্রাফ পড়া হয়ে গেছিল আমাদের বিগত দুইটা ভিডিওতে। আজকে আমরা থার্ড প্যারাগ্রাফটা শুরু করব। এরপর ভূমিকাতে আমরা নতুন করে কিছু বলবো না। ভূমিকাতে কিভাবে আমরা প্রত্যেকটা সেন্টেন্সের মিনিং বের করি সেটা আমরা গত দুইটা ভিডিওতে দেখছি। প্রত্যেকটা সেন্টেন্সের মিনিং বের করার জন্য আমরা যে জিনিসটা ফোকাস করি প্রথমে সেটা হচ্ছে কি মেইন সাবজেক্ট এন্ড মেইন ভার্ব। সো মেইন সাবজেক্ট এবং মেইন ভার্ব কি 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 উপায়গুলো অবলম্বন করে বের করি বা কি কি জিনিস আমরা মেইন সাবজেক্ট এবং মেইন ভার্ব বের করার জন্য কনসিডার করি না বা বাদ দেই সেটা প্রথম দুইটা ভিডিওতে খুব ভালোভাবে বলা আছে। এখন আর বলতেছি না কারণ ভিডিওটা লম্বা হবে। আমরা ডিরেক্ট পড়া শুরু করি। প্যাসেজ থেকে আমরা পড়া শুরু করি যে আমরা সাবজেক্ট খুঁজবো। সাবজেক্টে কি হয়? একটা নাউন হয়, তাই না? সো আমরা নাউন খোঁজা শুরু করি প্রথম থেকে। প্রথমে আমরা পেয়ে যাচ্ছি কি দ্য ডিমান্ড। ডিমান্ড তো চাহিদা। চাহিদা কি একটা নাম, তাই না? সো ডিমান্ড আমাদের হচ্ছে সাবজেক্ট, যেহেতু এটা একটা নাম এবং এর আগে কি নাই, কোনো প্রিপোজিশন নাই। গত ভিডিওগুলোতে আমরা দেখছি যে প্রিপোজিশন যদি নাউনের আগে থাকে তাহলে ওগুলোকে আমরা সাবজেক্ট হিসেবে কনসিডার করি না। বাট এর আগে কোনো কি নাই, প্রিপোজিশন নাই। আর্টিকেল আছে, আর্টিকেলের সাথে কোনো সমস্যা নেই আমাদের। ওকে, এরপর আমরা সাবজেক্ট পেয়ে গেলাম। আমরা কি খুঁজবো? ভার্ব খুঁজবো, তাই না? সো এদিকে আমরা যাইতে থাকি যে আমরা ভার্ব পাই কিনা। ফর আছে, প্রিপোজিশন আছে, সো এগুলো বাদ। এর মধ্যে ভার্ব নাই, সাবজেক্ট নাই, কিছু নাই। সাবজেক্ট আমরা পেয়ে গেছি। হুইচ আছে, আমরা জানি যে রিলেটিভ প্রোনাউন যদি আমরা পেয়ে যাই তো এর পরের অংশগুলোকে আমরা কনসিডার করি না, কারণ এর মধ্যে আমাদের এই সাবজেক্টের ভার্ব থাকে না। সো হুইচের পরের অংশটা আমরা কনসিডার করবো না, বাদ দিয়ে রাখলাম। কতটুকু বাদ দিব দেখেন, কেমব্রিজ বলে দিচ্ছে একটা কমা থাকবে, ঠিক আছে? কমা পর্যন্ত বাদ। এই কমার মধ্যে ভার্ব আছে নিশ্চয়ই, অবভিয়াসলি এই যে ওয়াজটা একটা ভার্ব, বাট এই ওয়াজটা কার ভার্ব না, এই এই সাবজেক্টের ভার্ব না, ঠিক আছে? এই ওয়াজটা অন্য কারো ভার্ব, এটা আমরা পরে দেখবো। যাই হোক, আমরা দেখি ভার্ব খুঁজতেছি। তো আমরা পেয়ে গেলাম কি গ্রিউ। গ্রিউটা কার পাস্ট ফর্ম বা ভি টু? গ্রো এর ভি টু, তাই না? গ্রো থেকে আসছে গ্রিউ, তারপরে হয় গ্রোন। সো এটা হচ্ছে ভি টু। গ্রো মানে কি? জন্মানো। কে জন্মানো হয়, বৃদ্ধি পাওয়াও হয়, তাই না? এখানে বৃদ্ধি পাওয়াটা সুন্দর হয়। বৃদ্ধি পাওয়াটা অ্যাকুরেট, কারণ এখানে কি চাহিদা। চাহিদা তো জন্মায় না, চাহিদা তো বৃদ্ধি পায়, তাই না? সো এটা হচ্ছে আমাদের ভার্ব। কার ভার্ব? এই যে সাবজেক্ট, এর ভার্ব, তাই না? সো আমরা সাবজেক্ট আর ভার্ব পেয়ে গেছি। মানে একটা সেন্টেন্সের মেইন দুইটা জিনিস আমরা পেয়ে গেছি। তো প্রথম সেন্টেন্সটা আমার কি? দ্য ডিমান্ড গ্রিউ, অর্থাৎ চাহিদা বৃদ্ধি পেয়েছিল। এখন আমাদের স্বাভাবিকভাবেই আমাদের মনে কোশ্চেন জাগে যে চাহিদা কিসের, তাই না? দেখেন এখানে আমরা এর পরের জিনিসগুলো এখন কানেক্ট করব ধীরে ধীরে। পরে যত কিছু আছে সবগুলো কানেক্ট করব। ওকে, আপনার যদি মনে হয় যে পরের, এরপরে আমরা অনেক ওয়ার্ড আছে এগুলো কেন কনসিডার করলাম না? আমরা কি আমাদের মেইন সাবজেক্ট আর মেইন ভার্ব পেয়ে গেছি না? এরপরে কি সবকিছু আমাদের দরকার? দরকার এইটার অর্থটাকে পূর্ণ করতে। কিন্তু মেইন আইডিয়া আমার এই দুইটা জিনিসের মধ্যেই রয়ে গেছে, এই জাস্ট এই সাবজেক্ট আর এই ভার্বের মধ্যে মেইন আইডিয়া। ওকে, দেন আমরা বাকি অংশগুলো দেখি যে আসলে বাকি অংশগুলো বাদ দেওয়ার মতো কিনা। দেখেন র্যাপিডলি অ্যাড ভার্ব দরকার নাই আমাদের। ডিউরিং দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, প্রিপোজিশনের পরে নাউন দরকার নাই। তারপর অ্যাজ, তাই না? অ্যাজ তো সাবঅর্ডিনেটিং কনজাংশন। এর মধ্যে আমার মেইন সাবজেক্ট ভার্ব কোনো কিছুই থাকে না। এজ এর অংশ পুরাটাই বাদ। এজ এর পরে কমা যতক্ষণ না চলে আসতেছে ততক্ষণ বাদ। বাট, বাটও কিন্তু সাবঅর্ডিনেটিং কনজাংশন। সো বাটের পরের অংশ বাদ। সো আপনারা খুঁজবেন মেইন সাবজেক্ট আর মেইন ভার্ব। এই দুইটা পেয়ে গেছেন তো আপনার পুরো সেন্টেন্স এখন আপনি ইজিলি মিনিং বের করতে পারবেন। ওকে, আমরা এখন যাই যে ডিমান্ডটা কিসের। প্রথমেই আমাদের বলে দিয়ে রাখছে এখানে যে ডিমান্ডটা হচ্ছে কোলের, কয়লার, তাই না? সো ডিমান্ডটা হচ্ছে কোলের। দ্য ডিমান্ড ফর কোল, এটা বৃদ্ধি পেয়েছিল। এখন এর পরে একটা অংশ আছে হুইচ ওয়াজ। এটা দিয়ে কাকে বোঝাচ্ছে? হুইচ, হুইচ তো রিলেটিভ প্রোনাউন, মানে সম্পর্ক তৈরি করে কার সাথে? এর আগে যে নাউন থাকে তার সাথে। সো এই পুরো অংশটা দিয়ে কাকে বোঝাচ্ছে? কয়লাকে বোঝাচ্ছে। শুধুমাত্র কয়লাকে বোঝাচ্ছে, আর কিচ্ছু না। হুইচ ওয়াজ, হুইচটা কি? কয়লা। কয়লা ওয়াজ এ রিলেটিভলি, মানে কোল ওয়াজ এ রিলেটিভলি চিপ এনার্জি, তুলনামূলকভাবে সস্তা এনার্জি সোর্স। সো এটা আগে ছিল সস্তা। জাস্ট এতটুকু বুঝাইছে আমার এই অংশটা দিয়ে। সো এটা কিন্তু আমার মেইন আইডিয়া না। জাস্ট বোঝাচ্ছে যে কয়লা যেটা আগে ছিল সস্তা, আগে, ঠিক আছে, আগে সস্তা ছিল, এর চাহিদাটা কি হয়েছে? বৃদ্ধি পেয়েছিল।
এরপরে আমাদের এতটুকু আমরা কমপ্লিট, তাই না? সোর্স পর্যন্ত আমাদের কমপ্লিট। কয়লা এমন একটা সোর্স, একটা উৎস যেটা একটা সস্তা এনার্জি সোর্স ছিল, যেটার চাহিদা বৃদ্ধি পেয়েছিল। গ্রিউ পর্যন্ত আমরা আসছি। এরপরে কি, কিভাবে বৃদ্ধি পেয়েছিল? র্যাপিডলি, ঠিক আছে, দ্রুত বৃদ্ধি পেয়েছিল। কখন বৃদ্ধি পেয়েছিল? সেই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময়, ডিউরিং দা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময় এটা বৃদ্ধি পেয়েছিল চাহিদা। এরপরে আসতেছে আমাদের কি, এস। এস হচ্ছে বলা যায়, যেহেতুও বলা যায়, অথবা কোনো কিছু যদি একই সাথে হয়, ঠিক আছে, একটা সময়কেও বোঝায়, মানে একটা একটা হওয়ার পাশাপাশি আরেকটা যদি হয়। তো এখানে যেহেতু বলতে সুন্দর হয়, যে কয়লার চাহিদা বৃদ্ধি পেয়েছিল যেহেতু, as কয়লার চাহিদা কেন বৃদ্ধি পেয়েছিল? as it was needed to run not only factories. ওকে, আমরা এতটুকু আগে এখানে আমরা ইয়া করি, যেহেতু এটা একটা বাক্যের অংশ, তাই না? এই এস থেকে শুরু হচ্ছে আমার একটা বাক্যের অংশ। এটা মেইন বাক্য না, এটা এই যে আমাদের যে মেইন সেন্টেন্সটা কি, দ্য ডিমান্ড গ্রিউ, চাহিদা বৃদ্ধি পেয়েছিল কয়লার। এই সেন্টেন্সটাকে একটু ডিটেলস দিবে এজ এর পরের অংশ, ঠিক আছে, একটু একটু বর্ণনা করবে যে চাহিদা কেন বৃদ্ধি পাইছিল বা কি কারণ। সো অ্যাজ ইট ওয়াজ নিডেড, যেহেতু এটি যেহেতু এটির দরকার ছিল, ইট ওয়াজ নিডেড টু রান, এটি দিয়ে কাকে বোঝাচ্ছে? প্রিপোজিশন এটি। আগে আমাদের কিসের চাহিদা বৃদ্ধি পাইছে বা কোন জিনিসটা নিয়ে কথা হচ্ছে? কোল, তাই না, কয়লা। সো ইট দিয়ে কয়লাকে বোঝাচ্ছে। ইট ওয়াজ নিডেড টু রান নট অনলি ফ্যাক্টরিজ। সো ইট ওয়াজ নিডেড, এটা দরকার ছিল কি করতে? টু রান। ইট হচ্ছে আমার এই অংশের সাবজেক্ট, আর ওয়াজ নিডেড প্যাসিভ ভার্ব, তাই না? এটা দরকার ছিল কি করতে? টু রান নট অনলি, চালাতে, বা কোনো কিছু চালাতে টু রান বলে, রানের দৌড়ানো না, চালাতে। টু রান নট অনলি, শুধুমাত্র যে ফ্যাক্টরি গুলা তা না। এখন আবার হঠাৎ করে পেয়ে যাচ্ছি কি আমরা ইউজড। আমরা বিগত ক্লাসগুলোয় দেখছিলাম যে আমাদের অ্যালার্জি আছে একটা জিনিসের সাথে, এটা হচ্ছে V3। হঠাৎ করে যদি আমরা V3 পেয়ে যাই পড়তে পড়তে, এবং এর আগে যদি কি থাকে, নাউন, এর ঠিক আগে যদি নাউন থাকে, দেন V3 এর পরে যত কিছু আছে এগুলোকে আমরা কি করি? কনসিডার করি না। কারণ এগুলো আমাদের পড়ায় ডিস্টার্ব করে। ডিস্টার্ব করে কেন? কারণ এগুলা এই নাউনকে বোঝায়, কিন্তু অনেক কিছু থাকে জাস্ট এই নাউনকে বোঝানোর জন্য। So আমরা এটা একটু বাদ দিই এখানে। ইউজ থেকে শুরু করব কোন পর্যন্ত? যতক্ষণ কম আছে। সো এই কয়লাটা, দ্য ডিমান্ড ফর কোল বৃদ্ধি পেয়েছিল যেহেতু এটা দিয়ে কি করা হইতো? ফ্যাক্টরি চালানো। শুধুমাত্র যে ফ্যাক্টরি চালানো হইতো তা না, ইট ওয়াজ নিডেড টু রান নট অনলি দ্য ফ্যাক্টরিজ, শুধুমাত্র যে ফ্যাক্টরি চালানো হতো তা না, বাট অলসো স্টিম পাওয়ার ট্রান্সপোর্টেশন। এই অংশটা পড়লাম না, কারণ এটা তো আমরা বাদ দিয়ে রাখছি, তাই না? কারণ এখানে V3 চলে আসছে। এই V3 কাকে বোঝাচ্ছে? ফ্যাক্টরিজ কে বোঝাচ্ছে, সো এটা বাদ। সো এই কয়লাটা দরকার ছিল শুধুমাত্র ফ্যাক্টরি চালাতে তা না, নট অনলি ফ্যাক্টরিজ বাট অলসো, আরো দরকার ছিল স্টিম পাওয়ার ট্রান্সপোর্টেশন। যেহেতু এটা কেন বৃদ্ধি পাইছিল? যেহেতু কোল ইউজ করা হইতো ফ্যাক্টরিজে, শুধুমাত্র যে ফ্যাক্টরিজ তা না, ট্রান্সপোর্টেশনও, ঠিক আছে, ট্রান্সপোর্টেশন, শুধুমাত্র যে ফ্যাক্টরিজ তা না, ট্রান্সপোর্টেশনেও ব্যবহার করা হইতো। ওকে, এরপরে আমরা একটা জিনিস বাদ দিয়ে রাখছিলাম, এই যে এইখানে অংশটা বাদ দিয়ে রাখছি, এটা একটু আমরা কমপ্লিট করি। আমরা বললাম না যে এই অংশটা কাকে বোঝাচ্ছে? এর আগের ঠিক নাউনকে। এই যে V3 যেখানে থাকবে এবং এর আগে যদি নাউন থাকে, V3 V3 এর পরে যত কিছু আছে, পুরো অংশটা কাকে বোঝাবে আমার? এই যে এর আগে যে নাউন থাকবে তাকে। সো এই ফ্যাক্টরিগুলা ইউজ টু ফ্যাক্টরিজ ইউজ টু প্রডিউস ম্যানুফ্যাকচার গুডস। ফ্যাক্টরিগুলা হুইচ ওয়াজ ইউজড, এখানে একটা হুইচ ওয়াজ দিলে এটা সুন্দর হয়। এখানে একটা হুইচ ওয়াজ ছিল, বাট এটাকে ফ্রেজ বানানোর জন্য হুইচ আর ওয়াজটা বাদ দেওয়া হয় সাধারণত। এটাকে বলা হয় রিলেটিভ ফ্রেজ বা রিলেটিভ ক্লজ থেকে আসে। ওকে, এই ফ্যাক্টরিগুলা ব্যবহার করা হইতো, ইউজ করা হইতো কি জন্য? টু প্রডিউস ম্যানুফ্যাকচার গুডস। ম্যানুফ্যাকচার গুড প্রডিউস করার জন্য এই ফ্যাক্টরি গুলো ইউজ করা হচ্ছে। ফ্যাক্টরি একটা ডিটেলস বলা আছে, এটা আমাদের জন্য মোটেও খুব একটা গুরুত্বপূর্ণ না, মেইন আইডিয়ার সাথে কানেক্টেড না। যতটুকু আমাদের দরকার ছিল আমরা লিখে ফেলছি। ওকে, ফ্যাক্টরিজ কে বোঝানোর জন্য এই ইনফোটা ইউজ করা হয়। ফ্যাক্টরিতে সাধারণত কি করা হয়? গুড পণ্যই তো প্রডিউস করা হয়, তাই না? ম্যানুফ্যাকচার গুড প্রডিউস করার জন্য এই ফ্যাক্টরি গুলো ইউজ করা হয়। ওকে, আমরা নেক্সট সেন্টেন্সে যাই।
প্রথম সেন্টেন্সটা আমাদের এখানেই শেষ। ওকে, যে আমাদের নেক্সট নেক্সট যে সেন্টেন্সটা সেটা হচ্ছে in the early 18th 80s, in the early 1800s, ওকে, দ্য ইংলিশ, এখানে দেখেন আমরা প্রথমে পেয়ে যাচ্ছি কি প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে দা আর্টিকেল, তারপর এটাকে নাউন হিসেবে কনসিডার করা হয়েছে এবং এটাকে কোন সময় অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে এই নাউনটাকে বোঝানোর জন্য। তো এই পুরো অংশটাই বাদ, প্রিপোজিশনের পরে যা থাকবে এগুলোর মধ্যে কি থাকে না, আমার কোনো সাবজেক্ট থাকে না। তো এগুলো আমরা আগে কনসিডার করব। আমাদের মেইন টার্গেট কি? আমাদের মেইন টার্গেট হচ্ছে সাবজেক্ট আর ভার্ব বের করা আগে, তাই না? দ্য ইংলিশ ইঞ্জিনিয়ার রিচার্ড ট্রেভিথিক। ওকে, এখানে অনেকগুলো নাউন পেয়ে যাচ্ছি আমরা। দ্য ইংলিশ ইঞ্জিনিয়ার রিচার্ড ট্রেভিথিক, এখানে আমরা লাস্টের অনেকগুলো নাউন যদি একসাথে থাকে, আমরা কি বলছিলাম গত ক্লাসে, লাস্টের নাউনটাকে কনসিডার করতে সাবজেক্ট হিসেবে, তাই না? সো এটাকে সাবজেক্ট হিসেবে নিব, কারণ এর আগে কি নাই, আমাদের কোনো প্রিপোজিশন নাই। সো রিচার্ড ট্রিবিটিক হচ্ছে আমাদের সাবজেক্ট, আমরা পেয়ে গেছি। এখন আমরা কি খুঁজবো? একটা ভার্ব খুঁজবো। ওকে, দেখি ভার্ব পাই কিনা এরপরে। বিল্ড এ স্টিম পাওয়ার লোকোমোটিভ, ওকে, সাথেই ভার্ব পড়ে আছে। এইটাই তো আমাদের সেই ভার্ব, একটা ভার্ব পেয়ে গেছি আমি একসাথে। বিল্ড, তৈরি করা, তাই না? কি তৈরি করছে? স্টিম পাওয়ার লোকোমোটিভ। ওকে, হুম, ওকে, এই অংশটা অবজেক্ট, বাট সমস্যা নাই, আমরা মেইন জিনিস পেয়ে গেছি, সাবজেক্ট আর ভার্ব পেয়ে গেছি। এটা আপাতত মাথায় রাখি। এই স্টিম পাওয়ার লোকোমোটিভ তৈরি করছে, আর লোকোমোটিভ তো জানি আমরা ট্রেন বা রেলগাড়ি। এন্ড, এন্ড যেহেতু পাইছি আমরা, একটু আগে যেতে হবে। এন্ড, এন্ড কিন্তু বাদ দেওয়ার মতো না, তাই না? আমরা বাদ দেই হচ্ছে রিলেটিভ প্রোনাউন সাবঅর্ডিনেটিং কনজাংশন। বাট এন্ড কি? এন্ড তো হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। এন্ড দিয়ে কিন্তু দুইটা মেইন আইডিয়া যুক্ত থাকে। সো এন্ড বাদ দিব না। এন্ড এর পরে কি পাচ্ছি? বাই 1830, 1830-এর মধ্যে। সো এই অংশটা বাদ। এটা কি প্রিপোজিশনের পরে একটা টাইম বা নাউনের মতো কাজ করতেছে। সো এই অংশটা বাদ, ওর মধ্যে আমার কি নাই? কোনো সাবজেক্ট নাই। বাই 1830, গুডস অ্যান্ড প্যাসেঞ্জার্স, পণ্য, এটা হচ্ছে আমার নাম, এবং প্যাসেঞ্জার্স এটা আরেকটা নাম, পণ্য এবং যাত্রীরা। ওকে, সো যেহেতু নাম পেয়ে যাচ্ছি, আমি নাউন পেয়ে যাচ্ছি, দুইটা নাউন এন্ড দিয়ে যুক্ত, দুইটাই সাবজেক্ট হইতে পারে, তাই না? দুইটাই সাবজেক্ট, যেহেতু এর আগে কোনো প্রিপোজিশন নাই। সো এটা হচ্ছে আমাদের আরেকটা সাবজেক্ট এন্ড এর পরে। পণ্য এবং প্যাসেঞ্জার্স এবং ভার্ব খুঁজবো আমরা, তাই না? ভার্ব পরে আছে। ওয়ার বিং ট্রান্সপোর্টেড বিটুইন ইন্ডাস্ট্রিয়াল সেন্টার্স। ওকে, ওয়ার বিং ট্রান্সপোর্টেড, এটা হচ্ছে আমাদের ভার্ব, প্যাসিভ আকারে আছে। যেহেতু বি ভার্ব আছে, এর সাথে আবার কি আছে? ভি3 আছে। সো পণ্য এবং প্যাসেঞ্জাররা কি ট্রান্সপোর্ট হচ্ছিল, মানে পরিবাহিত হচ্ছিল। কারা হচ্ছিল? পণ্য এবং প্যাসেঞ্জাররা পরিবাহিত হচ্ছিল। এরপরে পাচ্ছে কি প্রিপোজিশন বিটুইন দ্য। ওকে, বাদ, প্রিপোজিশনের পরে অংশ আপাতত কনসিডার করব না, এগুলো পরে নিব। ওকে, আমরা সেকেন্ড সেন্টেন্সের সাবজেক্ট আর ভার্ব পেয়ে গেছি, তাই না? সেকেন্ড সেন্টেন্সটা আমাদের কি দাঁড়ায় তাহলে? ওকে, সেকেন্ড যে সেন্টেন্স এটা দাঁড়াচ্ছে, প্রথম এন্ড দিয়ে দুইটা অংশ আছে। প্রথম অংশের সাবজেক্ট কি? রিচার্ড, রিচার্ড ট্রেভিথিক, এই লোক কিছু একটা করছে, এই সাবজেক্ট এটা। সো ও বিল্ড করছে একটা, ও বিল্ড করছে কিছু একটা। কি বিল্ড করছে? একটা স্টিম পাওয়ার্ড লোকোমোটিভ, মানে একটা ট্রেন বিল্ড করছে যেটা স্টিম দ্বারা চালিত। এবং এরপরে এন্ড দিয়ে যুক্ত আছে একটা কিছু, তাই না? এন্ড দিয়ে একটা কিছু যুক্ত আছে, যেহেতু এন্ড, এই যে এন্ড, এন্ড, এন্ড দিয়ে যুক্ত কি আরেকটা সাবজেক্ট এবং আরেকটা ভার্ব। এবং এবং পণ্য, গুডস এন্ড, সরি, এন্ড গুডস এন্ড প্যাসেঞ্জার্স, পণ্য এবং যাত্রীরা ট্রান্সপোর্টেড হচ্ছিল, ওয়ার বিং ট্রান্সপোর্টেড। সো এখানে আমাদের মেইন আইডিয়া কি? রিচার্ড ট্রেভিথিক তৈরি করছিল একটা স্টিম পাওয়ার লোকোমোটিভ, এবং পণ্য এবং যাত্রীরা কি হচ্ছিল? ট্রান্সপোর্টেড হচ্ছিল এই লোকোমোটিভ দ্বারা, ঠিক আছে? বা পরিবহন, তারা এটা ব্যবহার করতেছিল যাত্রা করার জন্য।
এখন আমরা আমাদের মাথায় একটা কৌতূহল আসে কোথায় কোথায় যাত্রা করবো, তাই না? ওই কথাগুলো এখানে বলা আছে, আমরা যখন কমপ্লিট করতে যাব তখন পড়বো। শুরু থেকে কমপ্লিট করি, শুরুতে অনেক কিছু বাদ দিয়ে রাখছিলাম, যেমন ইন দ্য আর্লি এইটিস, মানে 1800 সালের 1800 শতাব্দীর শুরুর দিকে, তাই না? 1830-এর আগের অংশটা, এই সময়টা 1800 থেকে 1825, এই সময়টাতে কি করছে যে রিচার্ড এই আবিষ্কারটা করছে আর্লি এইটিস। এই সময়টাতে রিচার্ড একটা কিছু বিল্ড করছে, স্টিম পাওয়ার লোকোমোটিভ বিল্ড করছে, এবং 1830-এর মধ্যেই এই এই যে এই কাজগুলো হচ্ছে, আর 1830-এর মধ্যেই কি হচ্ছে, প্যাসেঞ্জার এবং পণ্য এবং প্যাসেঞ্জাররা পরিবহন হওয়া করতেছিল, সরি, শুরু না, পণ্য এবং প্যাসেঞ্জাররা যাত্রা করতেছিল, যাত্রা করতেছিল। এবং আমাদের একটা কোশ্চেন আছে যে যাত্রাটা কোথা থেকে কোথায় করতেছিল। ওই কোশ্চেনটার আনসার এখানে দেওয়া হচ্ছে, যে বিটুইন বিটুইন কিসের মধ্যে, দ্য ইন্ডাস্ট্রিয়াল সেন্টার অফ ম্যানচেস্টার এবং লিভারপুল, ম্যানচেস্টার এবং লিভারপুলের মধ্যে। সো এটা একটা প্লেস, ওইটাকে আমরা কনসিডার নাই করলাম মেইন আইডিয়ার মধ্যে। দুইটা প্লেসের মধ্যে যাত্রা চলতেছিল, দুইটা জায়গার মধ্যে। সো মেইন আইডিয়া হচ্ছে আমাদের ওই এই লোক স্টিম পাওয়ার ট্রেন তৈরি করছিল এবং পণ্য এবং যাত্রীরা পরিবহন শুরু করছিল এই স্টিম পাওয়ার এই যানবাহন দিয়ে, এই ট্রেন দিয়ে, ঠিক আছে? এরপরে আমরা দেখি আমাদের থার্ড সেন্টেন্সে কি বলা আছে। মাত্র তিনটা সেন্টেন্স এই প্যারাগ্রাফে, খুবই ছোট ছোট খুবই ছোট ছোট আইডিয়া, বাট অনেক বেশি লম্বা করা হয়েছে, কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করা হয়েছে। ওকে, ইন অ্যাডিশন মানে মোর ওভার, এটা আমাদের কি ইন্ট্রোডাক্টরি একটা অংশ, ইন্ট্রোডাক্টরি ফ্রেজ বলা যায়। ইন অ্যাডিশন বা কোহেসিভ ডিভাইস, স্টিম পাওয়ার্ড বোটস, ওকে, এখানে আমরা নাম পেয়ে যাচ্ছি, তাই না? স্টিম পাওয়ার্ড বোটস, স্টিম পাওয়ার বোট গুলা এবং শিপস। যদি স্টিম পাওয়ার, এটা আমাদেরকে সাবজেক্ট হিসেবে ধরবো না, কারণ এরপরে কি আরো নাউন আছে না, বোটস এন্ড শিপস। সো পরের নাউন গুলাকে আমরা সাবজেক্ট হিসেবে ধরি। বোটস এন্ড শিপস এগুলা কেমন ছিল, এটা আগের আগের জিনিসগুলো দিয়ে বলতেছে, অ্যাডজেক্টিভ দিয়ে বোঝাচ্ছে। স্টিম পাওয়ার ছিল, যে যে স্টিম পাওয়ারটাই নিয়ে এই প্যারাগ্রাফটা বা স্টিম পাওয়ার আবিষ্কার নিয়ে যে কথা হচ্ছে, এই স্টিম পাওয়ার দ্বারা চালিত ছিল কি কি, বোট এবং শিপ। সো আমরা সাবজেক্ট পেয়ে গেলাম, খুঁজবো কি, ভার্ব। ওকে, ওয়ার ওয়াইডলি ইউজড, এই যে ভার্ব আমরা পেয়ে গেছি, ওয়ার আছে, সাথে আবার কি আছে, ইউজড। সো বি ভার্ব, আর ভি3 মানে কি প্যাসিভ আকারে আছে। সো ভার্ব এটা, সাবজেক্ট পেয়ে গেলাম, ভার্ব পেয়ে গেলাম। এখন পাচ্ছি টু এর পরে, টু তো প্রিপোজিশন, এরপরে নাউন থাকলে আমরা বাদ দিই, বাট টু এর পরে কি আছে, ভার্ব আছে। সো বাদ দিব না, আমরা একটু কনসিডার করব, কারণ ইনফিনিটিভ কে বাদ দিলে সমস্যা হয়ে যায়, অর্থটা ইনকমপ্লিট থাকে। টু এর সাথে ভার্ব কে বলা হয় ইনফিনিটিভ। টু ক্যারি, ওকে, টু ক্যারি পরিবহন করতে বা বহন করতে কি, আচ্ছা, গুডস। অ্যালং ব্রিটেন পণ্য পরিবহন করতে, টু ক্যারি গুডস অ্যালং ব্রিটেনস ক্যানেলস, এটা প্রিপোজিশনের পরে নাউন, অ্যাজ ওয়েল অ্যাজ প্রিপোজিশনের পরে অ্যাক্রস দ্য আটলান্টিক, এগুলো পরে আমরা কনসিডার করব। আগে মেইন আইডিয়া লিখি, প্রিপোজিশনের পরে নাউন গুলোকে আমরা বাদ দিলাম, এগুলো দরকার নেই আমাদের এখন। ওকে, এখানে আমাদের যে এখন থার্ড যে সেন্টেন্স, সেটা হচ্ছে বোটস এন্ড শিপস, বোট এবং শিপ গুলা কি হচ্ছিল, ব্যবহৃত হচ্ছিল, ওয়্যার ইউজড, ব্যবহৃত হচ্ছিল কি করতে, টু ক্যারি গুডস। সো এটা হচ্ছে আমার থার্ড সেন্টেন্সের মেইন আইডিয়া। এই যে বোটস এবং শিপগুলো আবার কেমন ছিল, এটা একটু বলা হয়েছে। বোট এবং শিপগুলো ছিল আমার স্টিম পাওয়ার, তাই না, স্টিম চালিত, স্টিম পাওয়ার। যেহেতু স্টিম পাওয়ার বোটস এন্ড শিপের আবিষ্কারের কথাটা আগের সেন্টেন্সে বলছে, এই যে দেখেন, স্টিম পাওয়ার লোকোমোটিভ বা ট্রান্সপোর্টেশন, স্টিম পাওয়ার লোকোমোটিভের আবিষ্কার হয়েছে, কেউ একজন করছে। এরপরে স্টিম পাওয়ারের নৌকা এবং জাহাজের কথা বলা হচ্ছে। আরো মানে ইন এডিশনালি, যে শুধুমাত্র যে ট্রেনই চলছে স্টিম পাওয়ারে তা না, নৌকা এবং শিপ গুলাও ব্যবহৃত হচ্ছিল পণ্য পরিবহন করতে, টু ক্যারি গুডস।
এখন পণ্যটা কোথায় পরিবহন হচ্ছিল এটা পরের পরের অংশগুলোতে বলা আছে, টু ক্যারি গুডস অ্যালং ব্রিটেনস ক্যানেল, ব্রিটেনের ক্যানেলগুলা খালগুলা বরাবর বা ব্রিটেনের খালগুলাতে পণ্য পরিবহন করা হচ্ছিল, এবং একই সাথে পাশাপাশি আটলান্টিকের এপার ওপারেও, মানে বলা যায় ইউরোপ থেকে আমেরিকা, আটলান্টিকের এপার ওপারেও পণ্যগুলো পরিবহন করা হচ্ছিল। সো এটা হচ্ছে আমাদের মেইন যে প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফ মাত্র তিনটা সেন্টেন্স। তিনটা সেন্টেন্স কি কি? আমার প্রথম সেন্টেন্সটা বলা হচ্ছে কয়লার চাহিদা বৃদ্ধি পেয়েছিল কোনো এক সময়, এবং কয়লাগুলা কেন পেয়েছিল, কারণ এটা কয়লাটা যে শুধু ফ্যাক্টরিতে ব্যবহার করা হতো তা না, ট্রান্সপোর্টেশনেও ব্যবহার করা হতো, তাই না? ট্রান্সপোর্টেশন মানে কি? পরিবহন। তো আমরা শুরুতে একটা ইঙ্গিত পেয়ে যাচ্ছি যে পরিবহন সম্পর্কিত কয়লার চাহিদা বৃদ্ধি পাচ্ছিল, এবং রিচার্ড, এখন কয়লা চাহিদা যদি বৃদ্ধি পাচ্ছিল এটাকে সাপোর্ট করার জন্য পরে আরো কথা হচ্ছে যে এই লোক একটা স্টিম পাওয়ার, মানে কয়লা চালিত স্টিম পাওয়ার, তো আসলে কয়লা চালিতই, ঠিক আছে, কয়লা পোড়ানোর ফলেই স্টিম তৈরি হয়। সো এই লোক একটা স্টিম পাওয়ার একটা লোকোমোটিভ তৈরি করছিল, ট্রেন তৈরি করছিল, এবং পণ্য এবং প্যাসেঞ্জাররা এটা ব্যবহার করে যাত্রা করতেছিল দুইটা জায়গার মধ্যে, ঠিক আছে। সো এরপরে বলা হচ্ছে শুধুমাত্র যে মানুষ ট্রেনে যাত্রা করতেছে তা না, মানুষ এবং পণ্য যাত্রা তা না, স্টিম পাওয়ার বোট, নৌকা এবং শিপও ওই সময় চলাচল শুরু করছিল, ব্যবহার হইতে শুরু করছিল কিসের? পণ্য পরিবহন, ঠিক আছে। সো মেইন আইডিয়াটা কি? মেইন আইডিয়া আমাদের দেখেন প্রথম সেন্টেন্সে বলতেছে ট্রান্সপোর্টেশন, কোল ডিমান্ড, ডিউ টু কোল ডিমান্ড, ট্রান্সপোর্টেশনের সাথে কিসের সম্পর্ক করছে? কোল ডিমান্ডের। এর পরের সেন্টেন্সে আমার কি করছে? লোকোমোটিভ, লোকোমোটিভ এটার ছিল কি? মানুষ এবং পণ্য, মানে জল, স্থলপথে, স্থলপথে লোকোমোটিভের ব্যবহার, লোকোমোটিভটা কিসের? ওই স্টিম পাওয়ারের। এরপরে থার্ড প্যারাগ্রাফে কিসের আমার? বোর্ড এবং ট্রেন, সরি, বোর্ড এন্ড শিপ, জলপথ, এখানেও কিসের? পণ্য পরিবহন। ওকে। সো এখানে বলা যায় যে কোল ডিমান্ড অথবা স্টিম পাওয়ারস ইউটিলাইজেশন, স্টিম পাওয়ারস ইউটিলাইজেশন, সরি, ইউটিলাইজেশন, স্টিম পাওয়ারের যে ইউটিলাইজ করা হয়েছে, ব্যবহার করা, সদ্য ব্যবহার করা হয়েছে কিসে? ইন ট্রান্সপোর্টেশন। স্টিম পাওয়ার শব্দ ব্যবহার কোথায়? ট্রান্সপোর্টেশন। এই পুরো প্যারাগ্রাফটার এটাই হচ্ছে আমাদের মেইন আইডিয়া। কত সহজে বের করা যায় যদি আমরা শুধুমাত্র ফোকাস করি প্রত্যেকটা সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব। ওকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।